চুম্বকীয় বর্ণালী নিয়ে আলোচনা করব। তো মনোযোগ সহকারে ফার্স্ট টু লাস্ট দেখবা, তাহলে তুমি অনেক ধরনের প্রবলেম সলভ করতে পারবা। তোমার পরীক্ষায় আসা যেগুলো প্রবলেম সেগুলো তুমি একা একা সলভ করতে পারবা। ঠিক আছে, তাহলে ফার্স্ট টু লাস্ট তোমাকে দেখতেই হবে। তো প্রথমে দেখো, এখানে লিখছি আমি তড়িৎ চুম্বকীয় বর্ণালী। আমরা বর্ণালী নিয়ে সামনে অনেক আলোচনা করব। আপাতত দেখো, তড়িৎ চুম্বকীয় একটা শব্দ, তড়িৎ চুম্বকীয় একটা শব্দ, বর্ণালী একটা শব্দ। তো তড়িৎ চুম্বকীয় বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক। তড়িৎ চুম্বকীয় কি বলা হয়? ইলেকট্রোম্যাগনেটিক। তড়িৎ মানে তো ইলেকট্রন, ইলেকট্রন জানি আমরা। কথা বুঝতে পারো না? ইলেকট্রিক থেকে মানে তড়িৎ কথাটা ইলেকট্রিক থেকে আসছে, আর চুম্বকীয় মানে ম্যাগনেট থেকে আসছে। তাহলে তড়িৎ চুম্বকীয় মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক, আর বর্ণালী মানে হচ্ছে স্পেকট্রাম। আপাতত এই বাংলা অর্থটা বুঝতে হবে। আবারও বলি, তড়িৎ চুম্বকীয় মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক। ইলেকট্রোম্যাগনেটিক, ম্যাগনেট থেকে ম্যাগনেটিক কথাটা আসছে, আর তোমার ইলেকট্রিক থেকে ইলেকট্রো শব্দটা আসছে, মানে তড়িৎ আর কি, বাংলা অর্থ। তো এখানে আমরা একটু ভালো করে লক্ষ্য করব। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নামে একটা পয়েন্ট লিখছি আমি। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় বর্ণালী হতে গেলে আগে জানতে হবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো আমরা একটু এই ছবিটার দিকে তাকাবো। এই যে সাপের মতো যে ছবিটা, এই ছবিটার দিকে তাকাও। আমি এই যে উপরের লাইনটা, এটাকে বলতেছি আমি ম্যাগনেটিক ফিল্ড। কি বলতেছে আমি? ম্যাগনেটিক ফিল্ড। তো সংক্ষেপে এখানে মানুষ এম ফিল্ড বলে। কি বলে সংক্ষেপে? এম ফিল্ড বলে। এম ফিল্ড, FIELD, এম ফিল্ড। যেহেতু এটা ভেক্টর রাশি, তাই এটা একটা ভেক্টর চিহ্ন দেখানো হয়েছে, এবং ম্যাগনেটিক ফিল্ডকে মানুষ বি দ্বারা প্রকাশ করে। ঠিক আছে, আর এই যে নিচের দিকে যে রেখাটা গেছে, নিচের দিকে, এটা তো উপরে গেল, আর এটা নিচের দিকে যে রেখাটা গেছে, এটাকে বলি আমরা ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ডের একটা ভেক্টর রাশি, এবং ই দ্বারা প্রকাশ করা হয়, এবং এই ভেক্টর চিহ্ন কিন্তু আমরা এখানে দিছি, এবং সংক্ষেপে ইলেকট্রিক ফিল্ডটাকে মানুষ বলে ই ফিল্ড। ই ফিল্ড, কথা বুঝতে পারছো? তাহলে এখানে এই ছবির মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড দেখতে পাচ্ছি, একটা ইলেকট্রিক ফিল্ড দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানে একটা বাংলা ইংলিশ লেখা দেখতে পাচ্ছ, ওয়েভ লেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য। যদিও জানো আমরা সামনে তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। পাশাপাশি এখানে দেখো প্রপাগেশন, ডিরেকশন। এটা দ্বারা আমরা সোজাসুজি যে রেখাটা এখান থেকে এখান পর্যন্ত সোজাসুজি যে রেখাটা, এটাকে আমরা কি বলতেছি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সংক্ষেপে EM ওয়েভ বলতেছি আমরা। আবার বলতেছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দুইজনের হেল্প নিয়ে হয়। একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, আর একটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড, চুম্বক ক্ষেত্র। এই কারণে আমাদের এখানে হেডলাইন দেওয়া ছিল, দেখো, তড়িৎ চুম্বকীয়, ইলেকট্রোম্যাগনেটিক। তাহলে ইলেকট্রিক ফিল্ড এখানে কাজ করবে, এবং ম্যাগনেটিক ফিল্ড এখানে কাজ করবে। এই দুইজনের সমন্বয়ে একটা আমরা কি তরঙ্গ পাবো। এই তরঙ্গটার নাম হচ্ছে EM ওয়েভ, যেটাকে মানুষ বলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাই তো আমরা লিখছি এখানে, দেখো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে দুইটা অংশে ভাগ করছি, একটা ইলেকট্রিক ফিল্ড আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। সংক্ষেপে এম ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডটাকে, আর ইলেকট্রিক ফিল্ডটাকে সংক্ষেপে আমি ই ফিল্ড বলছি। তাহলে এইটুকু তো বোঝা গেছে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দুইটা অংশের সমন্বয়ে গঠিত, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, এই যে চিত্রটা দিকে এখানে দেখতেছো, এই চিত্রটা, এই যে চিত্রটা উপরে যাচ্ছে একবার, নিচে আসতেছে একবার, তাই না? এই চিত্রটাকে আমি 3 ডাইমেনশনাল থাকতে পারবো না, আমি এইখানে একটু আঁকছি। দেখো, আমি এক্স অক্ষে রাখছি ম্যাগনেটিক ফিল্ডকে, এক্স অক্ষে রাখছে ম্যাগনেটিক ফিল্ডকে, আর তোমার ওয়াই অক্ষে রাখছে আমি ইলেকট্রিক ফিল্ডকে। এই দুইটায় তোমার কত অ্যাঙ্গেলে থাকবে বলো তো? এই দুইটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এই দুইটার পরে একটা লব্ধি যে একটা পাবো রেখা, এটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলবো। কি বলবো? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবং এটাও কিন্তু তোমার 90 ডিগ্রি, তিনটাই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। প্রশ্ন, আমি তো এটা না হয় বুঝলাম 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি বোঝা যাচ্ছে না, এটা আপনি 90 বললেন কেন? এটা বলার একটাই কারণ, এটা কিন্তু 3 ডাইমেনশনাল চিত্র। যে কোনো একটাকে এক্স ধরবো, একটাকে ওয়াই ধরবো, আর বাকিটা অটোমেটিক লব্ধি যে রেখাটা পাবো আমি, সেটা আমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হবে। কথা বুঝতে পারছো? এবং এদের প্রত্যেকটাই কোণ হবে 90 ডিগ্রি। এটাও 90 ডিগ্রি,
এটাও 90°, এটাও 90°, যেটা আমরা এই চিত্রের মধ্যে বুঝতে পারতেছি না। যদি আমরা কলম দিয়ে দেখাই, যেটা কিছুক্ষণ আগে দেখাইলাম আমি, সেটা কিন্তু আমি ঠিকই বুঝতে পারতেছি। দেখো তো, এইভাবে আসলে হয়তো দেখতে পাচ্ছ না, এইরকম করে আমি কিন্তু দেখতে পাচ্ছি, এইরকম করে হয়তো দেখা যাচ্ছে না। যাই হোক, এটা নিয়ে কথা আর বলবো না আমি। এরপরে দেখো, যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, আমি ম্যাগনেটিক ফিল্ডটাকে এক্স অক্ষে ধরছি। দেখো, এটা একটু মিস্টেক হয়েছে, এটা হবে ওয়াই অক্ষ, এটা হবে এক্স অক্ষ। হ্যাঁ, এটা হবে এক্স অক্ষ। এক্স অক্ষে রাখছি আমি ম্যাগনেটিক ফিল্ড, এক্স অক্ষে রাখছি আমি ম্যাগনেটিক ফিল্ড, আর ওয়াই অক্ষে রাখছি আমি ইলেকট্রিক ফিল্ড। এখানে লিখছি আমি ইলেকট্রিক ফিল্ড, ওয়াই অক্ষ রাখছি। তাহলে এই দুটা থেকে লব্ধি যে একটা রেখা পাবো আমি, এটাকে আমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলতে পারি, বা আর কি বলা যায়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে তড়িৎ চুম্বকীয় দৈর্ঘ্য বলতে পারি আমি, তড়িৎ চুম্বকীয় দৈর্ঘ্য বলতে পারি আমি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কথা বুঝতে পারছো? ওকে, এরপরে আমরা এই ছবিটার দিকে একটু আবারও আসি। এখান থেকে যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুইটাই যে এখানে পাচ্ছি আমি, এইখান থেকে আমি যে ইএমটা পাবো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা পাবো, এটা কিন্তু এই যে সরলরেখা বরাবর চিত্রটা বোঝাচ্ছি, ইএম ওয়েভ পাবো। এবং এটা কিন্তু আলোর বেগে চলে। কি বেগে চলে? সি, আলোর বেগে চলে। আলোর বেগের মান কত তুমি জানো? যে 3 × 10⁸ ms ইনভার্স 1। এটা কিন্তু আলোর বেগ। আলোর বেগ শূন্য, যদি বলে আলোর বেগ কত তাহলে অ্যান্সার হবে এটা, এটা কিন্তু এসআইতে। যদি বলে শূন্য মাধ্যমে আলোর বেগ কত, তবুও কিন্তু তোমাকে বলতে হবে এটা। কথা বুঝতে পারছো? তাহলে এইখানে আসি একটু। 1873 সালে স্কটিশ বিজ্ঞানী, তাহলে সালটা মাথায় রাখবা এবং লোকটার নাম মাথায় রাখবা। লোকটার নাম কি? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল প্রস্তাব করেন যে ইএমএফ ওয়েভ মানে কি? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্রের সমন্বয় তৈরি। জি, আমরাও বললাম একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সমন্বয় তৈরি, এটা আমরা আলোচনা করে আসলাম। এবং এরা পরস্পরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে? 90° অ্যাঙ্গেলে থাকবে এবং শূন্যে বিন্যস্ত থাকে। এটা কিন্তু আমরা বলে আসলাম। আচ্ছা, এই যে আমরা তরঙ্গ নিয়ে কাজ করলাম, এখানে সংজ্ঞা দেওয়া যায় না? একটা সংজ্ঞা দেওয়া যেতেই পারে। দেখো, পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্রের, পরস্পর লম্বভাবে, জি ছবি আমরা দেখছি লম্ব ছিল, লম্বভাবে ক্রিয়াশীল তড়িৎ ক্ষেত্র মানে ইলেকট্রিক ফিল্ড ও চুম্বক ক্ষেত্রের মানে ম্যাগনেটিক ফিল্ডের ক্রিয়ার ফলে যে নতুন তরঙ্গ সৃষ্টি হয়, যে নতুন তরঙ্গ সৃষ্টি হয়, নতুন তরঙ্গ বলতে এই জিনিসটাকে বোঝাচ্ছে, নতুন তরঙ্গ বলতে জেট জিনিসটাকে বোঝাচ্ছে, জেটের রেখাটা বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র। তাহলে সংজ্ঞাটার দিকে আবারও আসো। এখানে দেখো, পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্র ক্রিয়ার ফলে যে নতুন তরঙ্গ সৃষ্টি হয় এবং যা পূর্ববর্তী তরঙ্গ দুটির সাথে লম্বভাবে ক্রিয়াশীল থাকে। দেখো, পূর্ববর্তী তরঙ্গ দুটির সাথে, এই দেখো তো এখানে পূর্ববর্তী মানে এক্স আর ওয়াই বোঝাচ্ছে, তরঙ্গ দুটির সাথে লম্ব ভাবে থাকে, কিন্তু খাতায় কি আমরা লম্ব বুঝতে পারতেছি না? 3 ডাইমেনশনাল আঁকলে ঠিকই বুঝতে পারবো। তাহলে এটাও কিন্তু লম্ব ভাবে আছে, যেটা কিছুক্ষণ আগে বললাম। তাহলে এটাও 90° অ্যাঙ্গেলে, এটাও 90° অ্যাঙ্গেলে, এটাও 90° অ্যাঙ্গেলে আছে। তাহলে দেখো, যা পূর্ববর্তী তরঙ্গ দুটির সাথে লম্ব ভাবে ক্রিয়াশীল থাকে তাকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলে। কথা কি বুঝতে পারছো? তাহলে আমাদের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হচ্ছে ইএম ওয়েভ বা জেটটাকে বোঝাচ্ছি এই উদাহরণে। তাহলে এক্স ম্যাগনেটিক ফিল্ড, ওয়াই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এই দুইটা লম্বভাবে থাকে এবং এই দুইটার ফলে নতুন যে একটা রেখা পাচ্ছি, এটাও কিন্তু এই দুইটার সমন্বয়ে 90° অ্যাঙ্গেলে পাওয়া যায় এবং এই রেখাটাকে মানুষ বলে ইএম ওয়েভ বা কি? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। একটা জিনিস চিন্তা করে দেখো তো, আমরা যে এখানে তরঙ্গ নামে যে কথাটা বললাম, আমরা তরঙ্গ থেকে কি বিকিরণ পেতে পারি না? আমরা কিন্তু তরঙ্গ থেকে বিকিরণ পেতে পারি। এই যে এখানে ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড, এরা এইভাবে পেঁচাপেচি করে সাপের মতো যাচ্ছে, একটা তরঙ্গ পাচ্ছি আমরা, এই যে ওয়েভ লেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য পাচ্ছি। এই তরঙ্গ দৈর্ঘ্য থেকে কিন্তু একটা আমরা বিকিরণ পাবো। আমরা এখন সেই বিকিরণ নিয়েই কাজ করতে যাচ্ছি। তাহলে দেখো কি বললাম, ইএম ওয়েভ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হতে যে বিকিরিত রশ্মিগুলো পাওয়া যায়, যে বিকিরিত রশ্মিগুলো পাওয়া যায় তাদেরকে কি বলা হয়? তড়িৎ চুম্বকীয় বিকিরণ বলে।
তাদেরকে তড়িৎ চুম্বকীয় বিকিরণ বলে। এবং এই তড়িৎ চুম্বকীয় বিকিরণ 7 ধরনের হয়ে থাকে, যা তোমরা পড়ে আসছো বিভিন্ন সময়, যেমন গামা রশ্মি, রঞ্জন রশ্মি, এক্স রে, গামা রশ্মি, গামা রে, অতিবেগুনি রশ্মি ইউভি রে, তারপরে দৃশ্যমান রশ্মি ভিজিবল রে যেটাকে বলে মানুষ, তারপরে অবলোহিত রশ্মি ইনফ্রারেড রে, তোমার আইআর রে যেটাকে বলে, মাইক্রোওয়েভ রশ্মি বলতেছি, রেডিও ওয়েভ বা রেডিও ও টেলিভিশন ওয়েভ দুইটা পাওয়া যায়। হ্যাঁ, রেডিও ও টেলিভিশন শব্দটাও তুমি পেতে পারো, টেলিভিশন 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 এটাও তুমি পেতে পারো। তাহলে 7 ধরনের, তোমাকে এটা মাথায় রাখতে হবে, তড়িৎ চুম্বকীয় বিকিরণ 7 ধরনের। ওই যে তরঙ্গ আমরা পেলাম ইএমওএফ, সেখান থেকে আমরা এই বিকিরণগুলো পেতে পারি। ঠিক আছে, তো আমরা একটু নিচের দিকে একটু আসার চেষ্টা করি। বিকিরণ আমরা ওই যে হেডলাইন যেটা দিছিলাম তড়িৎ চুম্বকীয় বর্ণালী, আমরা কিন্তু হেডলাইন দিছিলাম তড়িৎ চুম্বকীয় বর্ণালী। আমরা যদি এই ছবিটা এখানে যদি আসি, হেডলাইন কি ছিল? তড়িৎ চুম্বকীয় বর্ণালী। আমরা তো তড়িৎ এবং চুম্বক নিয়ে বারবার কথা বলতেছি, বর্ণালী নিয়ে কথা বলিনি, কিন্তু এইটুকু বলছি যে সামনে আমরা বর্ণালী নিয়ে আলোচনা করব। তাহলে তড়িৎ চুম্বকীয় বর্ণালী সম্পর্কে হালকা ধারণা দিয়ে বিস্তারিত আমরা সামনে আলোচনা করব। তড়িৎ চুম্বকীয় বর্ণালী কি? তড়িৎ চুম্বকীয় বিকিরণের রশ্মিগুলোকে, তড়িৎ চুম্বকীয় বিকিরণের রশ্মিগুলোকে ল্যামডা অথবা মিউ, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, মিউ মানে কম্পাঙ্ক, এর ক্রমানুসারে সাজানো হলে যে সম্পূর্ণ বর্ণালী পাওয়া যায় তাকে তড়িৎ চুম্বকীয় বর্ণালী বলে। তাহলে বর্ণালী একটা একটা কি প্যাকেট, একটা তোমার গুচ্ছ বা একটা গ্রুপ, গ্রুপ গ্রুপ বুঝাচ্ছি। কার গ্রুপ? তরঙ্গ দৈর্ঘ্যের গ্রুপ। কার গ্রুপ? কম্পাঙ্কের গ্রুপ। কথা বুঝতে পারছো? একটা গ্রুপ, একটা গ্রুপ। তাহলে ল্যামডার গ্রুপ হতে পারে, ল্যামডা বা কম্পাঙ্কের গ্রুপ হতে পারে, কারণ আমরা জানি ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে উল্টা উল্টি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এর ক্রমানুসারে সাজানো হলে যে সম্পূর্ণ বর্ণালী পাওয়া যায় তাকে তড়িৎ চুম্বকীয় বর্ণালী বলে বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলে, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলে। তাহলে আবারও যদি বলি আমরা যে এই ম্যাগনেটিক ফিল্ড, দেখো এই ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ডের ফলে আমরা একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ পাচ্ছি, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ পাচ্ছি। এই তরঙ্গের ফলে আমরা একটা বিকিরণ পেতে পারি। ঠিক আছে, এই বিকিরণটা পেতে পারি। এই বিকিরণের সেটা ল্যামডা হতে পারে, কম্পাঙ্ক হতে পারে, এদের একটা ক্রম পেতে পারি আমরা। এই ক্রমের উপর ভিত্তি করে কিন্তু আমরা এখন কাজ করব। ক্রমের উপর ভিত্তি করেই ওই যে গামা, তোমার রেডিও ওয়েভ, ইউভি যেগুলো বললাম আমি, সেগুলো কিন্তু ভাগ করা যেতে পারে। আমরা এখন ধীরে ধীরে সেগুলোর দিকে যাচ্ছি। আমরা কি বললাম? গামা, রঞ্জন, অতিবেগুনি, দৃশ্যমান, অবলোহিত, মাইক্রোওয়েভ, রেডিও। তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, দেখো। প্রথমে আমি রেডিও লিখছি, তারপরে ইনফ্রারেড, তারপরে তোমার এখানে মাইক্রোওয়েভ লিখছি, ইনফ্রারেড লিখছি, ভিজিবল লাইট লিখছি, আলট্রা ভায়োলেট লিখছি, এক্স রে লিখতেছি এবং গামা লিখতেছি। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো, এই ছবিটার দিকে, এই ছবিটার দিকে চিন্তা করে দেখো। এই যে খুবই ঘিচিমিচি 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 এই লাইনগুলো, তারপর ধীরে ধীরে একটু বড় হচ্ছে, ধীরে ধীরে একটু বড় হচ্ছে, ধীরে ধীরে একটু বড় হচ্ছে। যেহেতু আমরা তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে একটু হলেও 9-10-এ জেনে আসছি বা আমরা আজকেও পড়াবো, তাই দেখো তো একটু, তুমি এইটুকু তো একমত এটা একটা পূর্ণ তরঙ্গ কিনা বলো তো আমাকে। এই যে ছবিটা, এটা একটা পূর্ণ তরঙ্গ না? এটা একটা অর্ধেক তরঙ্গ, মানে এ থেকে বি অর্ধেক তরঙ্গ, আর এ থেকে সি হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ। তাহলে এ থেকে সি হচ্ছে কি একটা পূর্ণ তরঙ্গ, পূর্ণ তরঙ্গ। একটু হলেও তুমি পড়ছো। তাহলে এটা যদি বিশ্বাস করো, তাহলে দেখো তো এই পাশের রশ্মিগুলো খুব ঘিজিমিজি, মানে এগুলো তরঙ্গ দৈর্ঘ্য কম, ধীরে ধীরে তরঙ্গ দৈর্ঘ্য বাড়তেছে, এবং এখানে রেডিওর এখানে অনেক বাড়ছে। তাহলে আমি যতটুকু জানতে পারতেছি ছবি দেখে, রেডিও তোমার গামার তরঙ্গ দৈর্ঘ্য কম, এক্স রের বেশি, আলট্রাভায়োলেট আরো বেশি, ভিজিবল মানে দৃশ্যমান আরো বেশি, ইনফ্রারেড মানে আইআর আরো বেশি, মাইক্রোওয়েভ একটু আরো বেশি, রেডিওর আরো বেশি। এই যে ওয়েভ লেন্থ তরঙ্গ দৈর্ঘ্য লিখছে ওরা। তাহলে মোটামুটি ছবি দেখে বুঝতে পারলাম। এবং দেখো আমরা কিন্তু এগুলো ব্যবহার জানবো সামনে, তার আগে একটু হালকা পাতলা ধারণা দেই। যেমন গামা রশ্মিটা কোথায় ইউজ করা হয় বলতো? ক্যান্সার কোষ ধ্বংস করতে, কিন্তু ক্যান্সার কোষ ধ্বংস করতে গামা রশ্মিটা ইউজ করা হয়। এক্সরে তো আমরা মোটামুটি সবাই জানি। আলট্রা ভায়োলেট আমরা জানবো, ফ্লোরোসেন্ট টিউবের মধ্যে এটাকে ইউজ করা হয়। তারপর আমরা আরো সামনে আরো আলোচনা করব। ভিজিবল তো জানি আমরা, যেটা সাদা লাইট দেখি, সূর্য থেকে যে সাদাটা আসে, লাইট থেকে যে সাদা আলোটা আসে, সেটা তো ভিজিবল আমরা জানি, 380 থেকে 780 জানি। ইনফ্রারেড আইআর রশ্মি আমরা জানি, এগুলো থেকে চিকিৎসা ক্ষেত্রে এগুলো ইউজ করা হয় খুব। তারপরে তোমার মাইক্রোওয়েভ, রান্নার যে যন্ত্রপাতি মাইক্রো ওভেন, সেগুলোতে ইউজ করা যেতে পারে, রাডার ইউজ করা যেতে পারে, টেলিফোন,
এই ইত্যাদি সিগন্যাল ইউজ করা যেতে পারে। পাশাপাশি এখানে দেখো তোমার রেডিও, যেটা এটা ব্রডকাস্ট যোগাযোগের মাধ্যম হিসেবে ইউজ করা যেতে পারে, রেডিও টেলিভিশনের ব্রডকাস্ট সম্প্রচারের এটা এই তরঙ্গটা ইউজ করা যেতে পারে। আমরা এখন ধীরে ধীরে এগুলো নিয়ে কাজ করব। আমরা তড়িৎ চুম্বকীয় বিকিরণ সম্পর্কে মোটামুটি ধারণা নিয়ে আসলাম। আমরা এখন এগুলার ক্রম নিয়ে কাজ করব। ক্রমটা আমি লিখছি তরঙ্গ দৈর্ঘ্যের ছোট থেকে বড় হিসাবে। আমরা তো ছবিটা দেখলাম, ছবিটা কি দেখছিলাম বলতো? সবচেয়ে কম তরঙ্গ ছিল কার? তরঙ্গ দৈর্ঘ্য কার ছিল? তোমার ওই যে কি বলে গামার ছিল না? গামার ছিল। এখন কথা হচ্ছে যে এটা তো মনে রাখা খুবই কঠিন, এটা তো মনে রাখা খুবই কঠিন। তাহলে আমরা মনে রাখবো কিভাবে? একটা ছন্দ দিয়ে। কিভাবে? তাকাও একটু। মহাজগতের গামা রঞ্জনকে অতিবেগুনি দৃশ্যে অবহেলিত করেছে মাইক্রো রেডিও টেলিভিশন। তো মহাজাগতের বলতে মহাজাগতিক রশ্মি বোঝাচ্ছি আমি। এখন মহাজাগতিক আমরা তো 7টা দেখে আসলাম, দেখো 1 2 3 4 5 6 7, 8টা হয়ে গেল। কিছু কিছু বইয়ে মহাজাগতিক রশ্মিটাকেও এখানে ক্রমের মধ্যে রাখছে, তবে এটা কোনো বিকিরণ নয়। আমরা বিকিরণ মনে রাখবো গামা থেকে রেডিও টেলিভিশনটা, ঠিক আছে? তারপর কিছু কিছু বইয়ে যেহেতু রাখছে, আমরা কিন্তু এটাও রাখছি। তো মহাজাগতিক রশ্মিটাকে ইংরেজিতে বলে কসমিক রে। কি বলা হয়? কসমিক রে বলা হয়। কিন্তু এটা ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ নয়, তড়িৎ চুম্বকীয় বিকিরণ নয় এটা। তাহলে কোনটা হয়? গামা। তাহলে গামা মানে গামা, রঞ্জনকে মানে রঞ্জন রশ্মি, অতিবেগুনি মানে অতিবেগুনি রশ্মি, দৃশ্য মানে দৃশ্যমান রশ্মি, অবহেলিত মানে অবলোহিত রশ্মি, মাইক্রো মানে মাইক্রোওয়েভ, আর মানে রেডিও টেলিভিশন মানে হচ্ছে রেডিও টেলিভিশন রশ্মি। আমরা কিন্তু ক্রমটা দেখালাম কিসের উপর ভিত্তি করে? তরঙ্গ দৈর্ঘ্য ছোট থেকে বড়ের উপর ভিত্তি করে। সবচেয়ে ছোট হচ্ছে গামা, আর যদি মহাজাগতিক ধরি তাহলে মহাজাগতিক রশ্মি, ঠিক আছে? তাহলে আমরা এই ক্রমটা একটু মনে রাখার চেষ্টা করব আর অবস্থা বুঝে ব্যবস্থা করব কোশ্চেন কিভাবে আছে। আচ্ছা, আমরা কিন্তু এইটুকু জানি যে এই যে নিউ মানে কম্পাঙ্ক, নিউ ইকুয়াল সি বাই ল্যামডা। কি জানো কিনা বলো তো? নিউ ইকুয়াল সি বাই ল্যামডা কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা এই জিনিসটাকে, যে ক্রমটা, এটাকে উল্টাই দিতে পারি না? উল্টাই দিতে পারি। কিন্তু তাহলে গামা যেহেতু সবচেয়ে কম, মহাজাগতের রশ্মি বাদ যদি দেই আমি, তাহলে গামাটা যদি সবচেয়ে কম হয় তাহলে গামাটাই হবে কম্পাঙ্ক বেশি, তাই না? আর যদি মহাজাগতিক রশ্মিটাকে কম ধরি তাহলে এটাই হবে বেশি। দেখো এখানে চেক করে উল্টো ঘটনা ঘটবে। যেহেতু আমরা এটা জানি মিউ ইকুয়াল সি বাই ল্যামডা, তাহলে উল্টো ঘটনা ঘটবে। উল্টো ঘটনা কি? যে মিউ ইকুয়াল সি বাই ল্যামডা আমি লিখে রাখছি, মিউ ইকুয়াল সি বাই ল্যামডা। তাহলে এখানে সবচেয়ে কম্পাঙ্ক কার বেশি হবে? কম্পাঙ্কের ক্রম লিখছি কিন্তু, তাহলে তোমার সিআর হবে, মানে কসমিক রে হবে। সিআর মানে কসমিক রে, হ্যাঁ সিআর। তাহলে গামা এরকম করে সিরিয়ালি লিখতে হবে। তাহলে কম্পাঙ্ক আমরা জাস্ট একটা মনে রাখবো, হ্যাঁ, দুইটা মনে রাখার দরকার নাই। তুমি শুধু তরঙ্গ দৈর্ঘ্যটা মনে রাখবা। তরঙ্গ দৈর্ঘ্য মনে রাখতে পারলেই তুমি কম্পাঙ্কের ক্রম বের করতে পারবা, মানে কম্পাঙ্কের ক্রমটা বের করতে পারবা। আমরা যারা মেডিকেলের প্রিপারেশন নেব, বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নেব, তারা কিন্তু ক্রমগুলো আমরা মনে রাখবো, যে কোনটার পর কোনটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি। আমাদের কিন্তু এটা চাবে, হ্যাঁ, মানগুলো সাধারণত চায় না, কম চায়। রঞ্জন রশ্মি আর অবলোহিত, এই দুটার মধ্যে কোনটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এই যে ক্রমটা সিরিয়ালি মনে রাখার চেষ্টা করবা, মুখস্থ রাখার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে দেখো তড়িৎ চুম্বকীয় বর্ণালীর অঞ্চলগুলো, ওই যে অঞ্চলগুলো আমরা আলোচনা করলাম, এই অঞ্চলগুলোর তোমার কিন্তু লাগবে, কি লাগবে? এই অঞ্চলগুলোর তোমার যে রেঞ্জটা, এই রেঞ্জটা কিন্তু তোমার মনে রাখা উচিত। এই রেঞ্জটা তোমাদের মনে রাখা উচিত। আমরা প্রথমেই বলে নিলাম যে এম এর কোনো মানে তোমার মহাজাগতিক রশ্মির কোনো বিকিরণ হয় না, তাই আমরা এখানে অঞ্চলগুলোর এখানে মহাজাগতিক রশ্মিটাকে রাখি নাই। প্রথমে আমি লিখছি গামা রশ্মি। গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত হতে পারে? 0.01 ন্যানোমিটার হচ্ছে কম হতে পারে। কোথায় ইউজ হয়? ক্যান্সার চিকিৎসায়, অণুজীব ধ্বংস, খাদ্যশস্য সংরক্ষণে ইউজ হয়। রঞ্জন বা এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য কত? 0.01 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার। কোথায় ইউজ হয়? দেহের অভ্যন্তরে প্রতিচ্ছবি তোলা ও ক্যান্সার চিকিৎসায় ইউজ করা হয়। 3 নাম্বার অতিবেগুনি রশ্মি। দেখো ইউভি রশ্মি আর কি, 10 থেকে 380 ন্যানোমিটার, কখনো বা 400 ন্যানোমিটার আমরা পেতে পারি। দুইটাই আমরা মাথায় রাখবো, ঠিক আছে? তবে নর্মালি মনে রাখবো 10 থেকে 380, তবে 400 মাঝে মাঝে পাওয়া যায়। কোথায় ইউজ হয়? জাল টাকা বা জাল পাসপোর্ট শনাক্তকরণে, ভিটামিন ডি প্রস্তুতিতে, ব্যাকটেরিয়া ভাইরাস নির্মূলে এই অতিবেগুনি রশ্মিটা ইউজ করা হয়। তারপরে
দৃশ্যমান অঞ্চল 380 থেকে 780 মনে রাখবো, কখনো কখনো আমরা 750 ন্যানোমিটারও পেতে পারি। 380 থেকে 750 নর্মালি মনে রাখবো 380 থেকে 780 ন্যানোমিটার। কোথায় ইউজ হয়? সালোক সংশ্লেষণে, বিশ্লেষণী রসায়নে, দর্শনের কাজে, বর্ণ নির্ধারণে, এগুলোর ক্ষেত্রে কিন্তু দৃশ্যমানটা ইউজ হয়। ঠিক আছে, এরপরে অবলোহিত বা আইআর। অবলোহিত বা আইআর এর রেঞ্জ কত? 1 মিলিমিটার থেকে 780 ন্যানোমিটার। 1 মিলিমিটার থেকে 780 ন্যানোমিটার এর রেঞ্জ, তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ। এবং এটা কোথায় ইউজ হয়? ফিজিওথেরাপিতে ইউজ হয়, রিমোট কন্ট্রোলে ইউজ হয়, সেন্সর পালসে ইউজ হয়, অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যোগাযোগের যে সিস্টেমটা, সেটার ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা আইআরটা ইউজ হয়। তবে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু বেশি ইউজ হয়। যখন আমরা পড়াশোনা করছিলাম ফার আইআর, নেয়ার আইআর, মিডিল আইআর, তখন কিন্তু দেখছিলাম নেয়ার আইআরটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছিল এবং ফার আইআরটা তো অনেক বেশি ব্যবহার করা হচ্ছিল। আবার মিডিল আইআরটা তোমার কার্যকরীমূলক শনাক্তকরণ ইউজ করা হচ্ছিল। যা হোক, এটা তোমরা কিন্তু পড়বা ভালো করে। মাইক্রোওয়েভ 1 মিলিমিটার থেকে 1 মিটার পর্যন্ত কোথায় ইউজ হয়? ওয়াইফাইতে, মোবাইল, মাইক্রো ওভেন ইত্যাদি জায়গায় এই মাইক্রোওয়েভটা ইউজ করা হয়, নাহলে তো নেটওয়ার্ক পাবো না আমরা, তাই না? রেডিও ওয়েভ, তাহলে রেডিও ওয়েভের জায়গায় রেডিও টেলিভিশনও শব্দ পেতে পারো তুমি। কিছুক্ষণ আগে লিখে দিলাম আমি, রেডিও টেলিভিশন। রেডিও টেলিভিশন 1 মিলিমিটার থেকে 10 কিলোমিটার পর্যন্ত। রেডিও টিভির সিগনালে, এমআরআই যন্ত্রে, এমআরআই টপিক আমরা এমআরআই কি জিনিস বলছি? ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এটা বোঝায়। তারপরে তোমার দূর সমুদ্রে চলাচলে জাহাজের সিগনালে এই রেডিও ওয়েভ টেলিভিশনটা বা রেডিও ওয়েভটা ইউজ করা হয়ে থাকে। আমরা এই যে 7টা জিনিস বললাম, এদের প্রত্যেকটারই তরঙ্গ দৈর্ঘ্য বললাম এবং এর ব্যবহার জানলাম। আমরা কিন্তু এখনো ওই যে কসমিক রে সম্পর্কে, রে এর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা কিন্তু বলিনি। আমি একটু কসমিক রে এর, কসমিক সিআর সংক্ষেপে, সিআর এর তরঙ্গ দৈর্ঘ্যটা নিয়ে একটু কথাবার্তা বলি, জাস্ট মনে রাখার চেষ্টা করবো মানটা। হ্যাঁ, এটার মানটা হচ্ছে তোমার 0.401234 এবং 5 ন্যানোমিটার। 5 ন্যানোমিটার এটার তুলনায় কম অনেক। তাহলে আবারও বলি, কসমিক রে মানে মহাজাগতিক রশ্মির যে তোমার তরঙ্গ দৈর্ঘ্য একটা থাকবে, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা হবে 0.405 ন্যানোমিটার। জাস্ট মনে রাখার চেষ্টা করব, আর আমরা গুরুত্ব দেবো স্পোকের যেগুলো পাইছি সেগুলো। ঠিক আছে, তাহলে তুমি বেশি করে গুরুত্ব দিবা। আমি একটু বলি, তুমি 3 নাম্বারটা বেশি করে গুরুত্ব দেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিবা। তারপরে তোমার ওই যে 5 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিবা। হ্যাঁ, ছকটা পুরোটাই ভালো করে পড়বা, পাশাপাশি এই 3টাকে গুরুত্ব দিব আমরা সবচেয়ে বেশি। আমরা এখন দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে কাজ করব। অর্থাৎ দৃশ্যমান অঞ্চল যে আমরা দেখে আসলাম, সেই দৃশ্যমান অঞ্চলের তোমার তরঙ্গ দৈর্ঘ্য কত দেখছিলাম? 380 থেকে 780 দেখছিলাম। কত দেখছিলাম বলো তো? কিছুক্ষণ আগে দেখলাম যে 380 থেকে 780 ন্যানোমিটার দেখে আসলাম। এখন এই 380 থেকে 780-এর মধ্যে যে কালারগুলো আছে এগুলো কিন্তু আমরা দেখতে পাবো। হ্যাঁ, এগুলো আমরা মনে রাখবো এইভাবে। তোমরা অনেকে জানো, বেনি আসহ কলা, বেনি আসহ কলা। তো বে মানে বেগুনি 380 থেকে 424 ন্যানোমিটার, নি মানে নীল 424 থেকে 450 ন্যানোমিটার, আ মানে আসমানি, আসমানি বলতে বোঝাচ্ছে 450 থেকে 500 ন্যানোমিটার। তারপরে শো মানে সবুজ 500 থেকে 575 ন্যানোমিটার, হো মানে হলুদ 575 থেকে 590 ন্যানোমিটার, ক মানে কমলা 590 থেকে 647 ন্যানোমিটার, লা মানে লাল তোমার 647 থেকে 780 ন্যানোমিটার। তো এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য কম কার? এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। দেখো, এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। আর কার বেশি? লালের বেশি। দেখো আমি একটু বক্স করে দিচ্ছি, দুইটাই বক্স করে দিচ্ছি। আমি একটু কালো কালো দিয়ে দেই। এর কম, বেগুনির কম, লালের বেশি। অনেক সময় কম বেশিটা চাই, তো যে সবচেয়ে কম কার আমরা বলবো বেগুনি, আর সবচেয়ে বেশি কার? লাল। ঠিক আছে, আমরা এখন অতি বেগুনি রশ্মি যেটা দেখে আসলাম কিছুক্ষণ আগে আমরা, যে অতি বেগুনি রশ্মি ইউভি এর রেঞ্জ কত ছিল? 10 থেকে 380 ন্যানোমিটার বা 400 ন্যানোমিটার। এর কিন্তু তীব্রতা মানে ইউভি রশ্মির তীব্রতা কিন্তু 100% তীব্রতা। এই দেখো, ইউভি রশ্মির তীব্রতা 100% তীব্রতা এবং এর তীক্ষ্ণতা খুবই প্রখর। এবং এই ইউভি রশ্মির রেঞ্জ হচ্ছে 10 থেকে 380 ন্যানোমিটার বা 400 ন্যানোমিটার। এর মধ্যে কিছু অংশ আছে যে অংশগুলোর ব্যবহারগুলো এমসিকিউতে কাজে লাগবে, খুবই কাজে লাগবে ব্যবহারগুলোতে। ঠিক আছে, তো দেখো এখানে আমি দেখাচ্ছি। যদি 30 থেকে 200 ন্যানোমিটার হয় তাহলে আমরা বলবো এর ব্যবহার হচ্ছে ইউভি ফটো ইলেকট্রন
স্পেকট্রোস্কোপিতে এটা ইউজ হয়। এত ভিতরে গভীরে জানার দরকার নাই, আপাতত তোমার মুখস্থ রাখলেই হবে। 2 নম্বর পয়েন্ট দেখো, 230 থেকে 365 ন্যানোমিটার কোথায় ইউজ হয়? ইউভি আইডি শনাক্তকরণ। ইউভি আইডি শনাক্তকরণে লেবেল ট্র্যাকিং রূপে অনেক সময় তোমার বিভিন্ন পণ্যের মধ্যে যে লেবেল থাকে সেটা কিন্তু সচরাচর এমন একটা জিনিস মানে চিহ্ন থাকে যেটা আমরা খালি চোখে বুঝতে পারি না, কিন্তু ইউভি রশ্মি ফেললে কিন্তু এটা বোঝা যায় যে আসলে এটা ট্র্যাক, এটা লেবেলটা কি, আসলে কত নাম্বার দেওয়া আছে সেখানে, এটা কিন্তু বোঝা যায়। তাছাড়া আইডি শনাক্তকরণেও এই 230 থেকে 365 ইউজ করা হয়। তারপরে দেখো 230 থেকে 380 অপটিক্যাল সেন্সর রূপে এটা ইউজ করা হয়। তারপরে দেখো 240 থেকে 280 জীবাণুনাশক কাজে ইউজ করা হয়। তারপরে তোমার এখানে 200 থেকে 400 ন্যানোমিটার ড্রাগ শনাক্তকরণে ইউজ করা হয়। 270 থেকে 360 ন্যানোমিটার প্রোটিন অ্যানালাইসিসে ইউজ করা হয়। তারপরে তোমার 280 থেকে 400 ন্যানোমিটার কোষ বা সেলের মেডিকেল ইমেজিং এ ইউজ করা হয়। তারপর 300 থেকে 320 ন্যানোমিটার চিকিৎসা ক্ষেত্রে লাইট থেরাপিতে ইউজ করা হয়। তাহলে তুমি সবগুলো মনে রাখার চেষ্টা করবা। আর আমি 4 নাম্বারটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিচ্ছি। 4 নাম্বার বলতে ওই যে 240 থেকে 280 জীবাণুনাশক কাজে এটা একটু কাজে লাগতে পারে, ঠিক আছে। পাশাপাশি 5 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিচ্ছি একটু, 200 থেকে 400 ন্যানোমিটার ড্রাগ শনাক্তকরণে। তারপরে তোমার মানে তুমি এই দুইটা গুরুত্ব দিবা, বাকিগুলো পড়বা না তা না, বাকিগুলো পড়বা, কিন্তু এই দুটো একটু বেশি করে গুরুত্ব দিবা। কথা বুঝতে পারছো? আমরা এখন তড়িৎচুম্বকীয় বিকিরণ সম্পর্কে কয়েকটি রাশি জানবো। তো তড়িৎচুম্বকীয় বিকিরণ তো আমরা দেখেই আসলাম, তড়িৎচুম্বকীয় বিকিরণ ছবি দেখে আসলাম। তোমার তড়িৎচুম্বকীয় একটা তরঙ্গ ছিল, সেই তরঙ্গ থেকে বিকিরণ হচ্ছিল। তো এই বিকিরণ সম্পর্কে কয়েকটা তথ্য আমরা জানবো, ঠিক আছে। প্রথমে এই ছবিটার দিকে আমরা ভালো করে তাকাবো, এই ছবিটার দিকে তাকাও। আমি এখানে একটা দেখো এরকম করে লাইন টানছি। তো এই জিনিসটাকে দেখো, এখানে এই যে লম্বালম্বি যে জিনিসটা, এখান থেকে লম্বালম্বি জিনিসটাকে মানুষ বলে বিস্তার। কি বলে? বিস্তার। তাহলে এই যে এখান থেকে এটা বিস্তার, এখান থেকে এটা বিস্তার, এখান থেকে এটা বিস্তার, এখান থেকে এটা বিস্তার। কথা বুঝতে পারছো? তো তারপর এই যে খাড়া দুইটা শিংয়ের মতো জিনিস দেখতে পাচ্ছ, শীর্ষ বা শিং দেখতে পাচ্ছ, এগুলোকে বলে তরঙ্গ শীর্ষ। হ্যাঁ, তাহলে এখানে একটা তরঙ্গ শীর্ষ দেখতে পাচ্ছি আমরা, এখানে একটা তরঙ্গ শীর্ষ দেখতে পাচ্ছি আমরা। তাহলে এটাও একটা তরঙ্গ শীর্ষ, এটাও একটা তরঙ্গ শীর্ষ। আমি একটু লিখে দিচ্ছি এখানে, এটা একটা তরঙ্গ শীর্ষ, তরঙ্গ শীর্ষ, তরঙ্গ শীর্ষ। এই দুইটা তরঙ্গ শীর্ষের যে ডিস্টেন্স, এটাকে মানুষ তরঙ্গ দৈর্ঘ্য বলে। তাহলে এই দুইটা তরঙ্গ শীর্ষের যে ডিস্টেন্স, সেটাকে মানুষ তরঙ্গ দৈর্ঘ্য বলে। আচ্ছা, এটা না হয় বিস্তার বুঝলাম। এই দিক থেকে নিচে যেটা আসছে এটাও তো বিস্তার, এইটাকে আমরা বলবো তরঙ্গপাত। এই যে সর্বোচ্চ যে চূড়াটা, এটাকে বলবো আমরা তরঙ্গপাত, যেটা নিচে আছে তরঙ্গপাত। আর এটাকে বলবো আমরা তরঙ্গ শীর্ষ, উপরে যেহেতু আছে। তাহলে উপরের এই অংশটাকে বলবো তরঙ্গ শীর্ষ, আর নিচের এই অংশটাকে বলবো আমি তরঙ্গপাত। তাহলে এটাও একটা তরঙ্গপাত, তাহলে আমরা বলতে পারি এটাও একটা তরঙ্গপাত, এটাও একটা তরঙ্গপাত। কথা বুঝতে পারছো? তারপরে দেখো এখানে আমি তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে যদি কথাবার্তা বলি, তরঙ্গ দৈর্ঘ্য, এই যে এই অংশ থেকে এই অংশ, এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য হতে পারে। আবার এই অংশ থেকে এই অংশ, এটাও একটা তরঙ্গ দৈর্ঘ্য হতে পারে। এটা একটা অর্ধ তরঙ্গ, এটা একটা পূর্ণ তরঙ্গ। এখান থেকে এটা একটা অর্ধ তরঙ্গ, এটা একটা পূর্ণ তরঙ্গ। যা হোক, এখানে চিত্রটা ভালো করে একটু লক্ষ্য করতে হবে। আমরা একটু এখানে কয়েকটা রাশি দেখতে পাচ্ছি, দেখো। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য কি দ্বারা প্রকাশ করে? ল্যামডা দ্বারা প্রকাশ করে। পাশাপাশি অবস্থিত দুটি শীর্ষের দূরত্ব, দেখো তো, পাশাপাশি অবস্থিত দুটি শীর্ষের, এটা তরঙ্গ শীর্ষ, এটা তরঙ্গ শীর্ষ, এই দুইটা ডিস্টেন্সটাই তরঙ্গ দৈর্ঘ্য হতে পারে। আরো অনেকভাবে সংজ্ঞা দেওয়া যায়, তো আমরা এটা সংজ্ঞা দিলাম। একক অনেকগুলো হতে পারে, যেমন ন্যানোমিটার হতে পারে, অ্যাংস্ট্রম হতে পারে, মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে। তারপরে কম্পাঙ্ক, কম্পাঙ্ক মানে নিউ দ্বারা প্রকাশ করে। এটাকে কি দ্বারা প্রকাশ করে? নিউ, দন্তান্ন শিকারে নি হস্য, নিউ, কম্পাঙ্ক। নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে 1 সেকেন্ডে যত সংখ্যক পূর্ণ তরঙ্গ অতিক্রম করে, 1 সেকেন্ডে। কিন্তু দেখো, আমি চাইলে এখান থেকে যদি আমি তো এখান থেকে স্টার্ট করছি, মনে করো এখান থেকে এখানে একটা অর্ধ তরঙ্গ, এখান থেকে এখানে একটা অর্ধ তরঙ্গ, এটা একটা পূর্ণ তরঙ্গ। অর্থাৎ এখান থেকে এটা একটা পূর্ণ তরঙ্গ হতে পারে, এখান থেকেও এটা একটা পূর্ণ তরঙ্গ হতে পারে। তো আমি এখান থেকে চিন্তা করতেছি, একটু দেখো, এখান থেকে এটা পূর্ণ তরঙ্গ। 1 সেকেন্ডে যতগুলো হচ্ছে, 1 সেকেন্ডে যদি আরো হয় তো আরো হবে, সমস্যা কি? তাহলে নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে, ধরে নিলাম নির্দিষ্ট বিন্দু হচ্ছে এটা, মধ্য দিয়ে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ, তাহলে
এখান থেকে এটা যদি তোমার নির্দিষ্ট বিন্দু হয়, এটা হচ্ছে অর্ধ তরঙ্গ, এটা হচ্ছে আরেকটা অর্ধ তরঙ্গ, দুইটা অর্ধ তরঙ্গ মিলে একটা পূর্ণ তরঙ্গ হইলো। আবার বলতেছি এই অংশটুকু একটা অর্ধ তরঙ্গ, এই অংশটুকু একটা অর্ধ তরঙ্গ, দুইটা অর্ধ তরঙ্গ মিলে একটা পূর্ণ তরঙ্গ হচ্ছে, এবং সেটা 1 সেকেন্ডে হতে হবে। তার নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে 1 সেকেন্ডে যত সংখ্যক পূর্ণ তরঙ্গ অতিক্রম করে সেটাই হচ্ছে কম্পাঙ্ক। এটাকে আমরা প্রকাশ করতে পারি একক হচ্ছে হার্টজ দিয়ে, HZ হার্টজ, বা পার সেকেন্ড, অথবা সাইকেল পার সেকেন্ড। সাইকেল মানে ওই যে চক্রটা বোঝাচ্ছে, সাইকেল মানে এই যে এই জিনিসটাকে বোঝাচ্ছে, এই জিনিসটাকে সাইকেল। তাহলে এটা একটা সাইকেল, দেখো এখানে চিত্র, এইখান থেকে এটা একটা সাইকেল, তাহলে এইটা হচ্ছে অর্ধ সাইকেল, এটা হচ্ছে পূর্ণ সাইকেল। তাহলে সাইকেল, তাহলে সাইকেল পার সেকেন্ডও বলা যেতে পারে, সাইকেল পার সেকেন্ডও বলা যেতে পারে। এটাকে আমরা সংক্ষেপে CS ইনভার্স 1ও বলতে পারি। সাইকেল মানে চক্রটা, ওই যে এই চক্রটা, আর সেকেন্ড মানে পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে। তাহলে এই এখনটা নতুন, এটাও তুমি মনে রাখার চেষ্টা করবা, এটা কাজে লাগে না, শুধু হার্টজ কাজে লাগে, পার সেকেন্ড কাজে লাগে। আমরা তরঙ্গ সংখ্যাকে দেখি একটু। তরঙ্গ সংখ্যাকে নিউ বার দ্বারা প্রকাশ করে। হ্যাঁ, নিউ বার। 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়, যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়, মনে করো এটা যদি একটা 1 সেন্টিমিটার লেন্থ হয়, দৈর্ঘ্য হয়, তাহলে এখান থেকে এটা একটা পূর্ণ তরঙ্গ, এখান থেকে এটা আবার পূর্ণ তরঙ্গ। আবার ছবিটার দিকে তাকাও, মনে করো এটা একটা 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা জায়গা, হ্যাঁ, সরল রেখা মনে করো। তাহলে এখান থেকে এটা অর্ধ তরঙ্গ, এটা একটা অর্ধ তরঙ্গ মানে পূর্ণ তরঙ্গ। তাহলে এখান থেকে এটা পূর্ণ তরঙ্গ, আর এখান থেকে এটা একটা পূর্ণ তরঙ্গ, কারণ এখান থেকে এটা অর্ধ, এখান থেকে এটা অর্ধ পূর্ণ। তাহলে কয়টা পূর্ণ তরঙ্গ পাচ্ছি এইটুকুর মধ্যে? 2টা পূর্ণ তরঙ্গ পাচ্ছি। জায়গাটা যদি 1 সেন্টিমিটার দূরত্ব হয়, তাহলে দেখো 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় সেটাই হচ্ছে তরঙ্গ সংখ্যা। তাহলে এখানে যদি এটা যদি তোমার 1 সেন্টিমিটার লেন্থ হয়, তাহলে তরঙ্গ সংখ্যা হবে কয়টা? 2টা হবে, 2 পার সেন্টিমিটার। তাহলে এখানে এই উদাহরণ অনুযায়ী আমরা বলতে পারি 2 পার সেন্টিমিটার। এর মানে হচ্ছে পার সেন্টিমিটার মানে 1 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটারে এই উদাহরণে 2টা আমি কি তরঙ্গ পাচ্ছি, পূর্ণ তরঙ্গ পাচ্ছি। তাহলে এই উদাহরণ অনুযায়ী রেজাল্ট হবে, অ্যান্সার হবে 2। কথা বুঝতে পারছো? যদি এখানে আরেকটা পূর্ণ তরঙ্গ দিতাম তাহলে 1 সেন্টিমিটার 3টা হইতো, আরেকটা যদি দিতাম 1 সেন্টিমিটার 4টা হইতো। তবে 1 সেন্টিমিটারের মধ্যে যতগুলো হবে সেটা কাউন্ট করতে হবে। এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। তারপর এখানে দেখো তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ, তরঙ্গ বেগ কিন্তু আলোর বেগের মতো। তরঙ্গ বেগ কিসের মতো? আলোর বেগের মতো। কারণ আমরা এখানে স্পষ্ট করে বলছিলাম, দেখো এখানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা আলোর বেগে চলে। তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আলোর বেগে চলে, এটা কিন্তু আমি সেই সময় বলছিলাম। তাহলে তরঙ্গ বেগ c, 1 সেকেন্ডে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে তরঙ্গ বেগ। আমি জানি না 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে। 1 সেকেন্ডে তোমার 100 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করতে পারে, 1000 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। 1 সেকেন্ডে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে তরঙ্গ বেগ। তারপর এখানে আসি তরঙ্গ বিস্তার। আমরা কিন্তু বললাম এইটুকু হচ্ছে বিস্তার, এইটুকু কি বিস্তার, এই যে এখান থেকে এটা হচ্ছে বিস্তার। বিস্তারকে মানুষ কি দ্বারা প্রকাশ করে? এ দ্বারা প্রকাশ করে। আবার এ কিসের উপর নির্ভর করে? আলোর নির্ভরতা নির্ভর করে এই এ এর উপর। তাহলে আলোর নির্ভরতা ডিপেন্ড করে তরঙ্গ বিস্তারের উপর। এটা কিন্তু আমরা MCQ এর জন্য মনে রাখবো। তারপর এখানে একটা দেখো কথা লেখা আছে, সাম্য অবস্থান থেকে তরঙ্গ শীর্ষ বা তরঙ্গ পাত পর্যন্ত লম্ব দূরত্ব। এই যে সাম্য অবস্থান মানে এটা বোঝাচ্ছি, সাম্য অবস্থান বলতে এটা বোঝাচ্ছি, তরঙ্গ শীর্ষ মানে এটা বোঝাচ্ছি। তার সাম্য অবস্থান থেকে তরঙ্গ শীর্ষ অথবা সাম্য অবস্থান থেকে তরঙ্গ পাত, সাম্য অবস্থান থেকে তরঙ্গ শীর্ষ বা সাম্য অবস্থান থেকে তরঙ্গ পাত, এই ডিস্টেন্সটাই হচ্ছে তোমার তরঙ্গ বিস্তার, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করতেছি। দেখো সাম্য অবস্থান থেকে তরঙ্গ শীর্ষ বা তরঙ্গ পাত পর্যন্ত লম্ব দূরত্বটাই হচ্ছে তরঙ্গ বিস্তার, এবং আলোর উজ্জ্বলতা নির্ভর করে এই তরঙ্গ বিস্তারের উপর। এর মান দেখে, মানে তরঙ্গ বিস্তারের মান দেখে ওই তরঙ্গের প্রাবল্য সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। প্রাবল্য কি? ফিজিক্সে বিস্তারিত তোমরা বুঝতে পারবা। এটা প্রাবল্য হচ্ছে একক ক্ষেত্রফলের উপর একক ক্ষেত্রফলে বিকিরিত শক্তির যে স্থানান্তর ঘটে সেটাকে বোঝায়, ফিজিক্সে বিস্তারিত বুঝবা। তাহলে যেটা মনে রাখতে হবে, তরঙ্গ বিস্তারকে এ দ্বারা প্রকাশ করে এবং আলোর উজ্জ্বলতা এর উপর নির্ভর করে, মানে তরঙ্গ বিস্তারের উপর নির্ভর করে। পাশাপাশি আমরা তরঙ্গের বিস্তারের সংজ্ঞাটা মনে রাখবো এবং এর মান দেখে ওই তরঙ্গের প্রাবল্য সম্পর্কে ধারণা পাওয়া যায়, এটা একটু মাথায় রাখবো। ঠিক আছে? এরপরে দেখো তরঙ্গের পর্যায়কাল টি। তরঙ্গের পর্যায়কাল কি? একটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে যে সময় লাগে। দেখো তো এখানে একটু ছবিটার দিকে,
আবারও ছবিটার দিকে আসলাম। এই যে এটা একটা অর্ধ তরঙ্গ, এটা একটা অর্ধ তরঙ্গ, এখান থেকে এখান পর্যন্ত একটা পূর্ণ তরঙ্গ। তাহলে এই পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে, পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে, পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে যে সময়টুকু লাগে, সেই সময়টুকুকে আমরা বলবো পর্যায়কাল, যেটাকে মানুষ প্রকাশ করে টি দ্বারা। তাই তো লিখছে একটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলা হয় তরঙ্গের পর্যায়কাল। একক কি হতে পারে? একক হতে পারে সময়ের একক যা হয় তাই সেকেন্ড বলবো আমরা। তবে কখনো কখনো সেকেন্ড পার সাইকেল শব্দটা থাকতে পারে। সেকেন্ড পার সাইকেল, এই সি দ্বারা আমি সাইকেল বোঝাচ্ছি, সাইকেল চক্র বোঝাচ্ছি, সাইকেল। তাহলে এই জিনিসটাকে আমাদের সাইকেল বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে আবারও তাকাও। এই যে একটা অর্ধ সাইকেল, এই যে একটা পূর্ণ সাইকেল, একটা পূর্ণ সাইকেল সম্পন্ন করতে, একটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে যে সময় লাগে সেটাই আমাদের পর্যায়কাল। তাই এখানে আমরা সেকেন্ড একক ব্যবহার করছি, অথবা সেকেন্ড পার সাইকেল। এস মানে সেকেন্ড বোঝাচ্ছি আমরা। এস মানে কি বোঝাচ্ছে? এস মানে সেকেন্ড বোঝাচ্ছি, বুঝে নিও একটু, সেকেন্ড বোঝাচ্ছি। ওকে, এরপরে দেখো কম্পাঙ্ক ও তরঙ্গের পর্যায়কালের মধ্যে সম্পর্ক। কম্পাঙ্ক মানে নিউ, এবং তরঙ্গের পর্যায়কাল মানে টি, অর্থাৎ নিউ ও টি এর মধ্যে সম্পর্ক। তো আমরা একটু দেখে নিই। 3 সেকেন্ডে পূর্ণ তরঙ্গ অতিক্রম করে একটি। আমরা যদি দেখে নেই তরঙ্গের পর্যায়কালের সংখ্যাটার দিকে, দেখো এখানে একটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে যে সময় লাগে, ধরে নিলাম টি সেকেন্ড সময় লাগে। তাহলে টি সেকেন্ড সম্পন্ন করতে সেকেন্ডে পূর্ণ তরঙ্গ অতিক্রম করে একটি। আমরা এই সংখ্যাটাকে উল্টা করে লিখছি এখানে, কথা বুঝতে পারছো? এই সময়টাকে লিখছি বাম পাশে আর সংখ্যাটাকে লিখছি ডান পাশে। দেখো এখানে টি সেকেন্ডে পূর্ণ তরঙ্গ অতিক্রম করে একটি, তার মানে এই লাইনটা আমি উল্টা করে লিখছি। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে পূর্ণ তরঙ্গ অতিক্রম করে কয়টি? 1/t। তাহলে এটা কিন্তু 1 সেকেন্ডে, মাথায় রাখতে হবে। 1 সেকেন্ডে অতিক্রম করে কতটি? 1/tt। 1 সেকেন্ডে পূর্ণ তরঙ্গ অতিক্রম করলে কি হয়? আমরা একটু কম্পাঙ্কের সংজ্ঞার দিকে আসি। দেখো 1 সেকেন্ডে যত সংখ্যক পূর্ণ তরঙ্গ অতিক্রম করে সেটাই হচ্ছে কম্পাঙ্ক, সেটাই হচ্ছে কম্পাঙ্ক। তাহলে আমরা যদি এখানে চিন্তা করে দেখি 1 সেকেন্ডে পূর্ণ তরঙ্গ অতিক্রম করে 1/t, তাহলে এটা মানেই হচ্ছে মিউ। এটা মানে কি? এটা মানে নিউ, এই যে নিউ। তাহলে কম্পাঙ্কের সংজ্ঞা হাতে লিখতে পারি আমরা নিউ ইকুয়াল 1/t। আবার কেউ যদি চায় যে না আমি এইভাবে লিখবো টি ইকুয়াল 1/নিউ, তবুও সে লিখতে পারে। আবার কেউ যদি মনে করে না আমি এটাকে এইভাবে লিখবো যে টি নিউ ইকুয়াল 1, তবুও সে লিখতে পারবে। কথা বুঝতে পারছো? তাহলে এইভাবে আমরা আমাদের এই রাশিগুলো মাথায় রাখবো এবং এগুলো এমসিকিউতে তোমাদের কাজে লাগতে পারে। ওকে, আমরা এখন আলোক সম্পর্কিত প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব নিয়ে কথাবার্তা বলবো। আলোক তরঙ্গ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, এটা মাথায় রাখবো। আলোক নিরবিচ্ছিন্ন নয়, কার কথা? এটা প্লাঙ্কের কথা, এটা মাথায় রাখবো। তারপরে দেখো পদার্থ হতে বিকিরিত তরঙ্গ শক্তি বিচ্ছিন্নভাবে ক্ষুদ্র শক্তির প্যাকেট রূপে বের হয়, এই শক্তিটাকে মানুষ বলে এক কোয়ান্টাম শক্তি। তারপরে দেখো আইনস্টাইন তার ফটো ইলেকট্রিক ইফেক্টের ব্যাখ্যায় আলোককে ক্ষুদ্র কণা বা ফটন নাম দেন। কত সালে দেন? 1905 সালে দেন। এবং দেখো এখানে একটা লাইট, দেখো এখানে একটা লাইট থেকে আমার একটা তরঙ্গ বের হচ্ছে, এবং এই তরঙ্গগুলো প্যাকেট আকারে বের হচ্ছে। দেখো এই চিহ্নগুলো প্যাকেট বোঝাচ্ছি আমি, এই যে। এবং এই প্যাকেটগুলোকে আইনস্টাইন বলতেছে ফটন কণা। কখন বলছে? 1905 সালে বলছে। তো এই তরঙ্গটা তাহলে কি বলছে? প্যাকেট আকারে বের হচ্ছে, এবং এই প্যাকেটগুলো এক একটা এনার্জি, প্যাকেটগুলোকে এক একটা শক্তি। কথা বুঝতে পারছো? এই প্যাকেটগুলো এক একটা শক্তি। তাহলে এনার্জি ইকুয়াল আমরা কি জানি? এনার্জি ই ইকুয়াল এইচ নিউ, জানি কিনা বলো? আমরা চাইলে এটাকে এডিট করতে পারি, সেটা হচ্ছে এইচ সি বাই ল্যামডা করতে পারি, কারণ আমরা জানি নিউ ইকুয়াল সি বাই ল্যামডা, নিউ ইকুয়াল সি বাই ল্যামডা। কথা বুঝতে পারছো? তারপরে এখানে আরো অনেক কথাবার্তা আছে, যেমন তুমি যদি এখানে তোমার শক্তির এককটা তোমার আসবে আর্ক আসতে পারে, শক্তির একক তোমার জুল আসতে পারে। আর কখন আসবে? যখন তুমি সিজিএস একক ইউজ করবা। জুল কখন আসবে? যখন তুমি এসআই একক ইউজ করবা। কথা বুঝতে পারছো? অনেক সময় তোমার এই যে ই এর এককটা, অনেক সময় ই এর এককটা কি চায়? কিলো জুল পার মোলে চায়, অনেক সময় কিলো জুল পার মোলে চায় শক্তির এককটা। তখন কিভাবে যাব? প্রথমে আমরা তোমার জুলের মান লিখব, জুল এককে, জুল এককে মান লিখব। তারপরে অ্যাভোগাড্রো সংখ্যা ভাগ দিব, গুণ দিব, তারপরে 1000 দ্বারা ভাগ দিব। তাহলে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে কিলো জুল পার মোল, কিলো জুল পার মোল। অনেক সময় শক্তিটা তোমার শুধু কিলো জুল চাই, তখন জুল থেকে কিলো জুলে করবা 1 কিলো জুল ইকুয়াল 1000 জুল।
কথা বুঝতে পারছো? তো আমরা যখন ম্যাথ করবো তখন এগুলো নিয়ে কথাবার্তা বিস্তারিত বলবো। আপাতত তুমি এইটুকু মনে রাখলেই হবে। ওকে, এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।